আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটি হচ্ছে সারাদিনের খবর, সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য যেসব ঘটনাগুলি আছে সেই সব ঘটনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন আশা করব লাইভটি অবশ্যই শেয়ার করবেন এবং আজকের দিনের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী অন্য কেউ জানাতে সাহায্য করবেন। আজকে যে বিষয়টি শিরোনামে এসেছে সেটি হচ্ছে দিনে দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় একটি ছিনতাই কাণ্ড হয়েছে এবং সেই ছিনতাই কাণ্ডের পর আরও বেশি অবাক করার মতো ব্যাপার ঘটেছে। সেটি হচ্ছে যে ছিনতাই শিকার হওয়া একজন নারী, তিনি ছিনতাইয়ের অভিযোগ দিতে যান যে ফাঁড়িতে, এবং ফাঁড়িতে যাওয়ার পর কিন্তু ফাঁড়ি বন্ধ পান এবং পুলিশ ফাঁড়ি বন্ধ পাওয়ার পর আসলে তিনি তার অভিযোগটি ঠিক সময় মতো আসলে দিতে পারেননি। এবং এই ব্যাপারে যখন পুলিশ ফাঁড়ি ইনচার্জকে পরবর্তীকালে জিজ্ঞেস করা হয়, তিনি তখন বলেন যে তিনি একটু অসুস্থ এবং ঘুমিয়েছিলেন, যে কারণে পুলিশ ফাঁড়ি বন্ধ করে তিনি চলে গিয়েছিলেন। এবং এরকম একটি অবাক করা কাণ্ড ঘটেছে সিলেটে। দিনে দুপুরে ছিনতাই অভিযোগ দিতে গিয়ে পাওয়া গেল পুলিশ ফাঁড়ি বন্ধ। দক্ষিণ সুরমায় দিনে দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন একজন নারী। সিএনজি চালিত অটোরিকশা যোগে তিনি যাচ্ছিলেন এবং দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এবং ছিনতাই শিকার হওয়ার পর ওই নারী যখন আসলে পার্শ্ববর্তী যে মোগলাবাজার থানাধীন আলমপুর পুলিশ ফাঁড়ি আছে সেখানে যান, গিয়ে সেখানে কিন্তু তিনি সেটা বন্ধ পান পুলিশ ফাঁড়িটি। এবং পরবর্তীকালে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে দক্ষিণ সুরমা কদমতলী এলাকার তিনি বাসিন্দা এবং সৌদি প্রবাসী এবং কয়েক মাসের ছুটিতে দেশে এসেছিলেন। আজকে মঙ্গলবার বেলা 2টার দিকে তার 8 বছর বয়সী মেয়েকে নিয়ে গোলাপগঞ্জ যাওয়ার জন্য কদমতলী পয়েন্ট থেকে সিএনজি চালিত অটোরিকশায় উঠেছিলেন। এ সময় চালক ছাড়া ওই অটোরিকশায় আরও 3 জন যাত্রী ছিলেন। এবং যখন অটোরিকশাটি গোলাপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, এর পরবর্তীকালেই কিন্তু শ্রীরামপুর বাইপাস এলাকায় যাওয়া মাত্রই যাত্রী বেশি যারা ছিনতাইকারী ছিলেন তারা তাকে গলায় ধারালো অস্ত্র ধরে ওই শ্রীরামপুর বাইপাস এলাকাতেই তার কাছ থেকে মোবাইল ফোন সহ যাবতীয় প্রয়োজনীয় যেসব জিনিসপত্র তার সাথে ছিল সব কিছু নিয়ে যান। এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে মুভ আপ করতে হবে। দর্শক, সিএনজি চালিত অটোরিকশাতে অনেকেই আসলে যাত্রীদের সাথে ভাড়া শেয়ার করে চলাচল করেন। এসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। এবং যেটা আমরা দেখলাম যে একজন নারী সিএনজি চালিত অটোরিকশাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং তার স্বর্ণ অলংকার ছিনতাই হয়েছে, যার আনুমানিক মূল্য তিনি বলছেন যে 60,000 টাকা। এবং 60,000 টাকার ওই যে ছিনতাই হয়েছে এর পরবর্তীতে তিনি বিচার দেওয়ার জন্য, অভিযোগ দেওয়ার জন্য মোগলাবাজার থানার আলমপুর পুলিশ ফাঁড়িতে যাওয়ার পর ওই ফাঁড়ির দরজা তালাবদ্ধ অবস্থায় দেখতে পান এবং তিনি অনেকক্ষণ অপেক্ষা করলেও সেখানে কোনো পুলিশ সদস্য কিন্তু উপস্থিত হননি। দর্শক, মামলা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি যেটা বলেছেন যে মামলা করে তার আসলে ঠিক কী হবে, যেখানে অভিযোগ দিতে গিয়ে পুলিশ ফাঁড়ির দরজা বন্ধই পাওয়া গেছে সেখানে আসলে আর মামলা দিয়ে কি হবে। এবং এই ধরনের ঘটনা আসলে যদি ঘটে থাকে সেটা কিন্তু একদমই অনভিপ্রেত এবং এটা আসলে কোনোভাবেই আসলে সমর্থনযোগ্য নয়। দর্শক, একটু বৈশ্বিক বাংলাদেশের বিষয়ে একটু চোখ ফেরাই। বড় পরিবর্তন আসছে শিক্ষায়, অর্থাৎ 2017 সালে যে নতুন কারিকুলাম সেট করা হয়েছিল সেই কারিকুলাম নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বিতর্ক ছিল। তবে এবার কিন্তু সরকারের টনক নড়েছে এবং সরকার মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এবং এর মধ্যে সবচেয়ে অন্যতম বড় হচ্ছে যে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি 2 দিন নির্ধারণ করা হয়েছে এবং শুক্র শনিবার এই 2 দিন কিন্তু সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে অর্থাৎ এসএসসির যারা শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু আর কোনো বিভাগের অধীনে থাকবেন। অর্থাৎ আগে কিন্তু মানবিক, বাণিজ্য কিংবা বিজ্ঞান এরকম আলাদা আলাদা 3টি বিভাগে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতেন। তবে এখন থেকে তাদের সবাইকেই কিন্তু একই বই পড়াশোনা করতে হবে এবং এই মাধ্যমিক পর্যায়ে আর কোনো ধরনের বিভাগ থাকছে না। আজকে এই যে শিক্ষায় যে বড় পরিবর্তন, সেই পরিবর্তনের লক্ষ্যে আজকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার এবং এই লক্ষ্যে 2021 সাল থেকে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম এবং সূচিতে আসছে বড় পরিবর্তন। শিশুদের পড়াশোনার যে চাপ কমাতে প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের বিষয়বস্তু কমানো হচ্ছে। অর্থাৎ অনেক বিষয় আছে যে বিষয়গুলো আসলে শিক্ষার্থীদের ওই ক্লাসে কিন্তু পড়াশোনা করতে হয় না, কিন্তু হয়তো জানার দরকার নেই, কিন্তু সেটা মুখস্থ করতে হয়। সেই ব্যাপারগুলো সরকার চিন্তাভাবনা করছে, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, যেটা আগেই বলেছি, মাধ্যমিক স্তরে
বিভাজন থাকছে না, উচ্চ মাধ্যমিক স্তরেও আসছে পরিবর্তন। সর্বশেষ 2017 সালের বিষয়বস্তুর বদলে সৃষ্ট বিতর্কের পর আবারও ঢেলে সাজানো হচ্ছে এবং 2021 সাল থেকে পরিমার্জিত পাঠ্য বই ইতিমধ্যেই শিক্ষার্থীদের হাতে তুলে দিয়ে কাজ চলছে এবং এদিকে নতুন বছর থেকে বাজারে পাঠ্য সহায়ক সব বইয়ের দামও কমাচ্ছে পাঠ্যপুস্তক সমিতি। দর্শক, প্রথম এবং দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থীকে 3টি করে পাঠ্য বই এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 6টি করে পাঠ্য বই পড়তে হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 13টি পাঠ্য বই পড়তে হয়। নবম এবং দশম শ্রেণীতে 27টি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 39টি পাঠ্য বই পড়তে হয়। তবে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ আলাদা থাকায় নবম, দশম ও একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের সব বিষয়ে বই পড়তে হয় না। মাদ্রাসার ধর্মীয় 4টি বিষয়, যেটি কোরআন, আকাইদ ও ফিকা এবং হাদিস এবং আরবির পাঠ্যক্রমেও পরিবর্তন আসছে। আবার ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে নৈতিক শিক্ষা ও ধর্ম, শারীরিক শিক্ষা ও চারুকলা, এরকম একই বিষয়গুলোতে একত্রিত করে বই কমিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বর্তমানে 100 নম্বরের পরীক্ষার মান কমিয়ে 50 নম্বরে আনা হবে এবং বাকি 50 নম্বর থাকবে ধারাবাহিক মূল্যায়নের জন্য। অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী ভারত যখন 16 বছর 17 বছরেই যখন আসলে একদমই শিক্ষা কার্যক্রম শেষ করে দিচ্ছে শিক্ষার্থীদের, বড়জোর 18 বছর বয়সে, সেখানে কিন্তু আমাদের পুরোপুরি গ্র্যাজুয়েশন শেষ করতে হলে আমাদের দেশে অনেক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং শিশুদের উপর যে বইয়ের যে বাড়তি বোঝা, সেটাও কিন্তু শিশুদেরকে বহন করতে হয়। সরকার আসলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, সেটা খুবই সাধুবাদ পাওয়ার যোগ্য এবং আমরা আশা করব খুবই দ্রুততম সময়ের মধ্যে নতুন কারিকুলাম যেটি তৈরি হচ্ছে, সেই কারিকুলাম যেন খুব দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করা হয় এবং এতে শিশুদের উপর বইয়ের বোঝা কমে আসবে, পড়াশোনার চাপ কমবে, কিন্তু শিশুরা কিন্তু শিখবেও বেশি। দর্শক, বাংলাদেশ জুড়েই কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে এবং এই গরমে কিন্তু মানুষজনের খুব খারাপ অবস্থা এবং এই গরমে আসলে বেশি বেশি ঠান্ডা পানি পান করুন এবং সবচেয়ে বড় হচ্ছে লেবুর শরবত পান করুন এবং যেগুলো আসলে শরীরের ডিহাইড্রেশন প্রক্রিয়াটিকে ঠিক রাখে সেই বিষয়গুলোর উপর নজর রাখুন। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সার সংক্ষেপ। আগামীকাল একই সময় আপনাদের সাথে আবারও সংযুক্ত হব, এভাবে জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউ লাইভের সাথে থাকুন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।